নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ আমাদের নিবেদন বিখ্যাত লেখিকা শ্রীমতী আশাপূর্ণা দেবী রচিত গল্প সত্যা সত্য। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবে। যদি ভালো লাগে লাইক করবে, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবেন। তবে চলুন আর দেরি করব না, শুরু করি আজকের গল্প। শ্রীমতী আশাপূর্ণা দেবী রচিত সত্যা সত্য। রাধারানীকে রাজি করানো নিয়েই ভাবনা। সেই নিঃসন্তান নির্ঝঞ্ঝাট মানুষ ঝামেলা পোহাতে চাইলে তো। তবু সাহসে ভর করে বলেই ফেলে বিভূতি কথাটা। রাত্রে খেতে বসে ছাড়া আর কখনই বা বলবে। রাধারানী দুধটা বেশি গরম করে ফেলে তাড়াতাড়ি একটি থালায় ঢেলে জুড়িয়ে নিচ্ছিল। বিভূতির প্রস্তাব শুনে মুখ তুলে শুধু বললে, কি কি বললে? বাঁচা গেল, শুনতে পাইনি তাহলে রাধারানী। বিভূতি ভাবল, আর কোনো কথা তুলে আগের কথাটা চাপা দিয়ে ফেলবে। কিন্তু অমলের মুখখানা, দুখানা ঘর খুঁজে বেড়ানোর জন্যে তার যে পাগলামি। কিন্তু এত ভয়ই বা কেন বিভূতির? বাড়ি কি রাধারানীর? যা কপালে থাকে। গম্ভীরভাবে বললে বিভূতি, বলছি আমাদের নিচের ঘর দুখানা তো পড়েই আছে, ভাবছি ভাড়া টাড়া দিব। ভাড়া দেবে? তা ভালো। কাবলিওয়ালা না দাড়িওয়ালা গুন্ডা, কাকে দেবে? এই এই জন্যেই রাধারানীর সঙ্গে কথা কইতে ভয় করে বিভূতি। প্রতিবাদ করুক, তার কাটান আছে। তর্ক করুক, যুক্তি আছে। রাগ করুক, তারও উত্তর আছে। কিন্তু এরকম ঠান্ডা বিদ্রূপের কি ছাই আছে? থাকলেও বিভূতির জানা নেই। যা জানা আছে সেটা ভয় চাপা দিয়ে বিরক্তির ভান। সেই সুরেই বলে, গুন্ডা গুন্ডার কথা উঠছে কেন? দেব তো অফিসের একটা ছোকরাকে। ও, ব্যবস্থা হয়েই গেছে তাহলে? না, এখনো ঠিক হয়ে যায়নি। ছোকরাই দুঃখ করছিল অফিসে। দুখানা নিদেন পক্ষে একখানা ঘরও যদি সে পেত। কলকাতায় নাকি চষে ফেলেছে ঘরের জন্যে। এদিকে মুশকিল, এই সম্প্রতি তার মা মারা গিয়েছেন। কচি বউটা একলা দেশে পড়ে আছে, থাকেই বা কি করে? ও তো মাত্র হপ্তায় বাড়ি যায় একবার। আবার শুনছি নাকি এ অবস্থায় একলা থাকা বিশেষ ভালো নয়। পাড়াগায়ের গাছপালা ঝোপ জঙ্গলের বাড়ি। এতক্ষণে রাধারানী কথা কয়, সন্দিগ্ধভাবে বলে, এ অবস্থা মানে? মানে আর কি, ছেলেপুলে হবে শুনছিলাম। তবে আর কি, তোমার বাড়িতে এনে তোলো। মুখ ভরা ভান করা বিরক্তিতে আর কুলোয় না। কুণ্ঠিতভাবে বিভূতি বলে, মানে কথা না দিয়া থাকা গেল না। তবে ওই যতদিন না বাড়ি পায়। রাধারানীর দিক থেকে কোনো সাড়া আর পাওয়া যায় না। অথচ পরদিন অফিস গেলেই অমল ছোকরা নিশ্চয়ই ধরে বসবে। কি দাদা, বৌদিদিকে রাজি করাতে পারলেন? দূর ছাই, বললেই হবে ঘর দুখানা বিভূতি আগে দেখেনি, ছাদ দিয়ে জল পড়ছে। কিন্তু দোতলার নিচে একতলার ঘরে কি জল পড়ে? পরদিন রাত্রে নিজেই হঠাৎ কথাটা পারল রাধারানী। বলল, তোমার ভাড়াটি কবে থেকে আসছে শুনতে পারি? বিভূতি উদাস গলায় বললে, আসছে আর কই, বারণ করে দিলাম তো। কেন বারণ করবে? কি বলে? আমি বলেছি নাকি কিছু?
যার তার কাছে আমার বদনাম করাটাই তোমার একটা কাজ হয়েছে। কি বললে শুনি? ভাই, আমার তো খুব ইচ্ছে ছিল, আমার স্ত্রীটিকেই রাজি করানো গেল না। জাহাবাজ মেয়ে মানুষ। বিভূতি হঠাৎ হেসে ফেলে বলল, হ্যাঁ, বলেছি ওইসব। তা তুমি পারো, নইলে বারণ করলে কি বলে? হ্যাঁ, পোয়াতি বউটা একলা গাছপালার ছায়া দেখে আটকে মরুক। তা মরুক না, পাপের ভাগী তো ওই রাধে বামনি। কি বলো? বিভূতি সহজ বললে, হে তবে আসতে বলে দি। সে তো তুমি বলবেই, আমি বারণ করলেই শুনছো কি না? অতএব দিন কয়েক পরেই অমল দুটো ট্রাঙ্ক আর একটা বালতি, 1.5খানা হ্যারিকেন আর একটা বেডিং আর একটি বউ নিয়ে এসে হাজির হল বিভূতির নিচের তলার ঘর দুখানা দখল করতে। দুখানা ঘর, একটু দালান আর টিনের ঘের দেওয়া সামান্য একটু রান্নার জায়গা। এই হল অমল আর অরুণার নতুন রাজ্যপাট। অরুণা যখন তখন বলে, আপনি না থাকলে যে আমার কি দশা হতো দিদি, কোন কালে মরে ভূত হয়ে থাকতাম। রাধারানী হেসে ওর টুসটুসে গালটা টিপে দেয়, বলে, এই ব্যাকরণ ভুল করিস নে, বল মরে পেতনি হয়ে যেতাম। তাহা যা বলেছেন দিদি, আসলে সত্যি এক একদিন এমন ভয় করতো না, আর যা রাগ হতো আপনার দেওরের ওপর। উফ, অথচ ওরই বা দোষ কি বলুন তো? বাড়ি খুঁজতে কি আর করসুর করেছে? সত্যি আপনার দয়া না পেলে। আচ্ছা আচ্ছা, খুব পাকামি হয়েছে, এখন আয় দেখিনি, চুলটা বেঁধে দি। মাথা করে রেখেছে দেখো না। প্রকাণ্ড চুল অরুণার। সত্যি ছেলে মানুষের পক্ষে অত চুল সামলানোও দায়। এই চুলের কাঁড়ি নিয়ে নেড়ে চেড়ে মনের মতো খোপা বেঁধে দিতে ভারী সুন্দর লাগে রাধারানীর। দীর্ঘ অবসরের কিছুটা শূন্যতা যেন ভরে। মাথা সমান প্রকাণ্ড খোপাটি বেঁধে দিয়ে কাঁটা বিদ্ধে বিদ্ধে রাধারানী মুচকি হেসে বলে, পদ্ম ফুলে ভোমরা ফুলে খোপায় ভোলে বর, আজ আর অমল ঠাকুরপোর রক্ষে নেই, এসেই মূর্ছা। যা বলে পালায় অরুণা। বেশ লাগে রাধারানীর এই মিষ্টি লজ্জাটুকু। বিভূতি মাঝে মাঝে অবাক হয়ে যায়। ভেবেছিল রাধারানীর বাক্যের চোটে দুদিনেই অমলকে পাত্তারি গুটোতে হবে, কিন্তু এ কি হলো, একেবারে উল্টো ব্যাপার। রাধারানীর স্বভাবটাই যে বদলে যেতে বসেছে। বিভূতির সঙ্গেও আজকাল সোজা ভাষায় কথা কয়, সবসময় বেশ হাসিখুশি ভাব। মেয়েদের বোঝা ভার। রাধারানীর গড়ে দেওয়া ছোট্ট উনুনটিতে রান্না চাপিয়ে ব্যস্ত হাতে এটা সেটা কাজ করতে করতে অরুণা গলার সুর সামান্য খাটো করে ডাকে, দিদি, আপনার দেওর কি বলছে শুনুন। রাধারানী খুন্তি নাড়া স্থগিত রেখে হেসে বলে, কি বলছে রে? বলছে আপনার রান্নাঘরের গন্ধ নাকি ওর মন উতলা করে তুলছে। হরে কেষ্ট, আমি তো রাঁধছি এখন নিম বেগুন। অমল ওদিক থেকে মহোৎসাহে বলে, ওই হই তো, আমরা পাড়া গায়ের ছেলে এইসব বিশুদ্ধ স্বদেশী রান্নার গন্ধে আকুল হয়ে উঠি। আর আপনার আধুনিকা জাতি কি বলেন জানেন বৌদি, নিম বেগুন আবার মানুষে খায়। রাধারানী হাসতে হাসতে একটা রেকাবিতে খানিকটা নিম বেগুন ভাজা আর মাছের ঝোল এনে অমলের জন্য পাতা আসনের সামনে নামিয়ে রাখে। তাহলে এই পৌরাণিক হাতে নিম বেগুনই খাও। আর ওটা, ওটা কি ইলিশের মনে হচ্ছে? সর্ষে বাটা দিয়েছেন তো?
আর চোখে আর একবার অরুণার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, আমার ভাত কটা এই বেলায় দিয়ে দেওয়া হোক, নইলে ও ইলিশ মাছ, বুঝলেন বৌদি, আপনি পিছন ফিরলেই একদম হাওয়া, একে ইলিশ তাই আবার সর্ষে বাটা, আহ, আর দেখতে হবে না। দিদি, দেখেছেন তো কেমন বদনাম দেয়? দেখছি তো, উফ। রাধারানী হাসে। দিনরাত অমন পিটুপিটির মতো ঝগড়া করিস কেন বলতো দুজনে? বিয়ের সময় বুঝি পুষ্টি মেলানো হয়নি? হয়নি আবার? ও বাবা, তাহলে শুনুন বৌদি, বিয়ের আগে দুই বরকনের কুষ্টি নিয়ে গার্জেনদের কি দুশ্চিন্তা। ওর রাক্ষসগণ, আমার রাক্ষসগণ, ওর কর্কট রাশি, আমার বৃশ্চিক রাশি, ওর ক্ষত্রিয় বর্ণ, আর আমার এত মিথ্যে কথাও তুমি বানাতে পারো? উফ, সব বাজে কথা দিদি। মা বাপ মরা মেয়ে আমি, কুষ্টিই ছিল না আমার। হতে পারে, কিন্তু রাক্ষসগণ আর কর্কট রাশি ছাড়া আর ওর কিছু হওয়া সম্ভব? বলুন তো বৌদি। অরুণার সামনে পাথর বাটিটা নামিয়ে দিয়ে রাধারানী সস্নেহে অরুণার ঈষৎ পাণ্ডুর মুখের দিকে চেয়ে কোমলভাবে বলে, এই আচারটুকু খা দিকিনি অরুণা, অরুচির মুখে ভালো লাগবে এখন, ওবেলা তো ভাত কটা মোটে খেতে পারিসনি। অরুণা সোৎসাহে পাথর বাটিটা তুলে নিয়ে চেখে চেখে খায় আর বলে, আর জন্মে তুমি আমার সত্যি দিদি ছিলে, নইলে মনের কথাটি কি করে টের পাও? ঠিক এক্ষুনি মুখটা এমন করছিল। রাধারানী হেসে বলে, পাতানো সম্পর্ক কি মিথ্যে হয় রে? অমল ঠাকুরপোর সঙ্গেও তো তোর পাতানো সম্পর্কই। বাবা দিদি, এত কথাও জোগায় তোমার? সত্যি দিদি, আমার নিজের মার পেটের বোনই তো রয়েছে এই কলকাতায়, শ্যামবাজারে বুঝি। তা মরে গেলেও কি একবারও খোঁজ নেয়? দিদির কথা বলছি, সেই যে সেদিন জামাইবাবু এসেছিলে। রাধারানী বলে, তা দিদিকে একদিন আনতে বললি না কেন জামাইবাবুকে? বলিনি আবার, ওদের হচ্ছে বনেদি চাল, বাসে ট্রামে চড়তে দেয় না, এদিকে গাড়ি ভাড়াও সাংঘাতিক, দিতে নারাজ। রাধারানী বলে, অমন বনেদি চালের কাঁটায় আগুন। এই এক একটা বাড়িতে বাতি কাছে বটে। আরে বাবু, গাড়ি জুড়ি থাকলে তবেই তো বনেদি চাল মানায় বলতো, নইলে সব মেয়ে মানুষরা মর দম আটকে, জীবনান্তে একবার আত্মীয় স্বজনের মুখ দেখতে পারবে না। নিবি আরেকটু? বেশি দিতে ভয় করছে রে, অম্বল টম্বল না হয়ে যায় আবার। স্নেহ করার আদর করার একটা সুযোগ পেয়ে রাধারানী যেন বেঁচেছে। শুধুই কি স্নেহ পরিতৃপ্তি, আত্মতৃপ্তি কি কিছুই নেই? নিজে সে বন্ধা, তবু আসন্ন মাতৃত্বের কোনো রহস্যই তার অজ্ঞাত নয়। এটুকু জানানোর মধ্যেও তো সুখ আছে। তাই উঠতে বসতে খেতে শুতে অরুণাকে সাবধান করতে থাকে, উপদেশেরও অন্ত নেই। অমল বলে, হয়েছে হয়েছে, এই বৌদির জাটি কি যেন এক রাজ্যপদ পেয়েছে। বলি, আমি বেটা কি একেবারেই গৌণ? রাজ্য প্রতিষ্ঠার মূলে কি এই হতভাগ্যের কোনো পার্টি ছিল না? হ্যাঁ? অরুণা আরক্ত মুখে চাপা গলায় বলে, অসভ্য, বলে উঠে যায়। কিন্তু অমল ওই রকমই, তার হাসি ঠাট্টার চোটে অস্থির হয়ে যায়, তবু ভারী ভালো লাগে রাধারানীর। ও যে রাধারানীর সত্যি কেউ নয়, এ কথা এখন নিজেই আর বিশ্বাস করতে পারে না রাধারানী। তার না ছিল ছোট ভাই, না আছে দেওর, ছেলেপুলেও হয়নি। সূক্ষ্ম বুদ্ধিহীন ভালো মানুষ স্বামীটিকে নিয়ে একলা সংসার করতে করতে অনুভূতির ধারগুলো হয়ে গেছিল ভোঁতা, প্রকৃতিতে এসে গিয়েছিল
কঠোর রুক্ষতা। এতদিনে শুকনো গাছে যেন জল পড়েছে। বিভূতি সূক্ষ্ম বুদ্ধিহীন, তবুও এ পরিবর্তন তারও চোখ এড়ায় না। রাধারানীকে যে এখন সর্বদা ভয় করে চলতে হয় না, এটা কি আর চোখ এড়িয়ে যাবার জিনিস? সেও ঠাট্টা করবার চেষ্টা করে কখনো সখনো, বলে, ব্যাপার কি বলো তো, তোমার যে আবার নবযৌবন ফিরে এলো দেখছি। বলি, আপ টু ডেট দেওরটির প্রেমে পড়ে যাওনি তো? রাধারানী দমবার মেয়ে নয়, সঙ্গে সঙ্গে বলে, আশ্চর্য কি, পড়তে কতক্ষণ, বরং না পড়াই আশ্চর্য। গুণ কত তার হিসেব রাখো? তুমি পারো হপ্তায় হপ্তায় বায়োস্কোপ দেখাতে, বাজারে যা নেই তাই জোগাড় করতে, ব্ল্যাক মার্কেটে চিনি এনে দিতে, 11 হাত মিলে শাড়ি খুঁজে বার করতে। থাক থাক, আর শুনিও না। ওর আমি কিছুই পারি না, স্বীকার করছি। কিন্তু একটা জিনিস যা অমল পারিনি, আমি তা পেরেছি। বলি, কি শুনি? এই যে বাড়ি জোগাড় করতে। ইস, তাই যেন, সে যে আমিই দিলাম, তাই তো পেলে। এখন এই 4টি মানুষের সংসার চক্র আবর্তিত হচ্ছে একটা ভাবী মানুষকে কেন্দ্র করে। রান্না বান্না করতে কষ্ট হয় বলে অরুণাকে রাধারানী ছুটি দিয়েছে। অমলের টিনের ঘরের মধ্যে হাঁড়িকুড়ি নিষ্কর্মা, রাধারানীর রান্নাঘরে ঘটা। বিভূতির লক্ষ্য কম, তবুও একদিন বলে, আচ্ছা, এভাবে যে চালাচ্ছ, হিসেবপত্র কিরকম হচ্ছে? রাধারানী বিরক্ত হয়ে বলে, সে তুমি কষগে বসে, আমি অত হিসেব নিকেশের ধার ধারি না। আপনার লোকের সঙ্গে আবার হিসেব, মাসি পিসির পেট থেকে না পড়লে সে আর আপন হয় না, তাই না? আসল কথা, অমলের দেওয়া টাকাটা সে জমাচ্ছে অরুণাকে সাধের সময় চুড়ি গড়িয়ে দেবে বলে। চুড়িতে অরুণার আপত্তি নেই, কিন্তু পরের কাছে এতটা নিতে সে প্রস্তুত নয়। ঘরের ভিতর অমলের ওপর তম্বি করে, বলে, ও আবার কি, উনি দিচ্ছেন বলে কি নিতে হবে? নিজেদের একটা মান সম্ভব নেই? অমল স্বভাবসিদ্ধ হাসির সঙ্গে বলে, সম্ভব তো আছে, সেই কারণেই তো খাই খরচা দিয়ে খেতে পারি না। থামো তুমি, তা বলে এমনি করে পরের ঘাড়ের ওপর দিয়ে চালাতে হবে? পর ভাবলেই পর। কিন্তু উনি না হয় খামখেয়ালি, বিভূতিবাবু কি মনে করবেন? সে ওরা কর্তাগিন্নি বুঝবেন খন, কিন্তু দাদাকে তুমি বিভূতিবাবু বলো কেন তো? তোমাদের সেই বট ঠাকুরপো না কি যেন বলতে হয় না ভাসুরকে? অরুণা ঈষৎ অপ্রস্তুতের ভঙ্গিতে বলে, দিদির সামনে আমি তাই বলি, সত্যি তো আর ভাসুর নয় যে নাম করতে নেই। তোমাদের সত্যি মিথ্যের জ্ঞানটা কি প্রখর, তাই ভাবি। সেই মুহূর্তেই দোতলা থেকে রাধারানী ডাকে, ও ঠাকুরপো, একবার উপরে এসো দেখি। অমল দাড়ি কামাচ্ছে, বলে, কি হয়েছে বলছোটা কি? এসোই না একবার, অত কৈফিয়ত দিতে পারি না বাপু। অমল সাজ সরঞ্জামগুলো গুটিয়ে তুলতে তুলতে বেশ নিরীহভাবে বলে, কি করে যাই বলো দেখি, এদিকে একজন যে কিছুতেই ছাড়ছে না আমায়। এই যে এইগুলো দেখতে পারে না অরুণা, রেগে আগুন হয়ে ওঠে। অসভ্য, ফাজিল কোথাকার প্রভৃতি অশ্রদ্ধাসূচক সম্বোধন করতেও ছাড়ে না স্বামীকে। অমল আর রাধারানী যে এক বয়সী, মুখের আধঘাট যে ওদের একেবারে কম, এটাই ওর দু চক্ষের বিষ। রাধারানী তবু নাছোড়, বলে, ভালো চাও তো এসো বলছি ঠাকুরপো, নইলে দেখাবো মজা তোমায়। দেখার পক্ষে ওর চেয়ে আর ভালো জিনিস কি আছে বৌদি?
অমল গালে স্নো ঘষতে ঘষতে এসে দাঁড়ায়। তারপর রাধারানী তখন একখানা ঘর সম্পূর্ণ খালি করবার সাধনায় লেগেছে। একটা ভারী ট্রাঙ্ক নিয়েই দুর্ভাবনা, তাই অমলকে ডাকাডাকি। এ আবার কি? হঠাৎ এই জিনিসগুলো কি দোষ করল? দোষ আবার কি? বলি ঘরটা খালি করতে হবে না? কেন বলো তো? জানো না যেন ন্যাকা, এই বর্ষাকালে ওই আঁতুড়ে পোয়াতিকে আমি নিচের ঘরে ফেলে রাখবো? সে কি, তুমি এই ওপরের ঘরটাকে আঁতুড় করবে? অমল সত্যি একটু হতবুদ্ধি হয়ে পড়ে। বাড়ির মধ্যে এইটি সবচেয়ে ভালো ঘর। রাধারানী কৌতুকে চোখ নাচিয়ে বলে, গেয়মি করে আঁতর বললেই আঁতুর। আমি বলবো একটি অনাগত শিশু দেবতার ভাবী জন্মাগার হবে। কবির তো চূড়ান্ত দেখছি, কিন্তু এটা সত্যি বড্ড অন্যায় হচ্ছে বৌদি। দাদার ওপর বড্ড বেশি অত্যাচার করা না? বৃদ্ধ ভদ্রলোক নির্ঝঞ্ঝাটে একপাশে পড়ে আছেন, তাকে কোণঠাসা করে কানের কাছে এসব কি ভূতের নৃত্য! না না বৌদি, এত ঝামেলা পোয়াতে হলে দাদার আমার মুখ দেখবেন না। ওই ভয়ে পিঁপড়ের গর্তে সেঁধেও গিয়ে দাদার সঙ্গে মুখ দেখা দেখি হয় কখন লক্ষণ ব্রাদারের? তাও তো দেখিনি। অমল সেই ভারী ট্রাঙ্কটার ওপর বসে পড়ে হাসতে হাসতে বলে, সত্যি বৌদি, দাদাকে দেখলে আমি পাশ কাটাই, সামনে পড়তে চাই না। আমার কেমন ভয় করে জানো তো। হাজার হোক অফিসের ওপরওয়ালা কিনা। কথায় কথায় অফিসের গল্প জমে ওঠে। হাতের কাজ কারুরই এগোয় না। একসময় ভারী শরীর নিয়ে অরুণাও পা টিপে টিপে ওপরে উঠে এসে উঁকি মেরে চলে যায়। যায় বটে, তবে যাবার খবরটা গোপন রাখতে পারে না। সিঁড়ির ধাপে ধাপে তার চিহ্ন ধরা পড়ে। সেটি দেখে রাধারানী বলে, হেই রে, ছুরি রেগে মরছে। আহা, ওকে খেতে দিয়ে আসিনি। পোয়াতি মানুষ, খিদে পেয়েছে। ট্রাঙ্কটার বড় সেলফটা ঠাকুরপো সরাও তুমি, আমি আসছি, ওকে ভাত দিয়ে আসি। কিন্তু অরুণার সেদিন আদেও খিদে নেই, ভাতই খায় না। নির্মল আকাশের কোথায় যেন একটু মেঘ জমে, কিন্তু কিছুদিন পর চাঁদও ওঠে আকাশে। সত্যি অরুণার ছেলেটি যেন পূর্ণিমার চাঁদের এক টুকরো। এত সুখ রাখবে কোথায় রাধারানী? এত রূপ দেখাবে কাকে? বিভূতিকে বলে, খবরদার বলছি, অমনি হাতে মানিককে দেখতে পারবে না। গিনি বার করো, গিনি, জ্যাঠা হও। ঠাকুরপো, তোমার একখানা গিনিতে চলবে না, কিন্তু গিনির মালা চাই। বিভূতি রাধারানীর এরকম বেয়ারা আবদারে মনে মনে একটু অসন্তুষ্টই হয়। খপ করে বলে, আর নিজে তো বেশ অমনি অমনি জেঠি হয়ে বসলে, তার বেলা? ইস, খোকনের জন্যে আমি অমৃতি পাকের বালা গড়িয়ে রাখিনি যেন। মেঘটা যেন উড়ছে, আকাশের মুখ পরিষ্কার। অরুণার মুখে দিদি ছাড়া আর কোনো কথাই নেই। সংসার সামলে 24 ঘন্টা ওর ফরমাস খাটতে খাটতে রাধারানী নাজেহাল, তবু ওই ওর সুখ। খবর পেয়ে একদিন অরুণার নিজের দিদি এলেন ছেলে দেখতে। আঁতুড়ের দোড়ে চেপে বসে 2 টাকা ছুঁড়ে দিয়ে এক নজরে ছেলে দেখে ফিসফিস করে বললেন, এই, ওই বুঝি সেই বাড়িওয়ালি মাগি? অরুণা অপ্রতিভ হয়ে বলে, মাগি আবার কি? ছি ছি, মাগি না তো কি, মিনসে নাকি? তোর এক কথা, বলি লোক কেমন? অরুণা উচ্ছ্বসিত সুরে বলে, চমৎকার। সত্যি পৃথিবীতে যে এমন মানুষ থাকে, হে আমাদের ধারণাও ছিল না। জানো, মাকে মনে পড়ে। মা থাকলেও এমন যত্ন করতে পারতেন কিনা আমার সন্দেহ আছে। বোনের কথা আর তোলে না, কিন্তু বোনের গায়ে লাগে।
নীরস সুরে আপন দিদি বলে, তিন কুলে কেউ নেই, বাঁজা মাগি যা করছে শোভা পাচ্ছে। আমার মতন শ্বশুর ভাসুর শাশুড়ি ননদ নিয়ে রাবণের পুরীতে ঘর করতে হলে বুঝতো। তবে যাই বলিস বাপু, মাগিটা বড় বেহায়া। ওই তো দেখে এলুম নিচে অমলকে খেতে দিয়েছে, আর মাথার কাপড় খুলে বসে কি হাসি গল্পর ঘটা রে বাবা। আমার নিজের দেওরদের সঙ্গে আমি এখনো অত হাসি গল্প তো দূরের কথা, কথাই কই নেকো, কি বলবো তোরে। অরুণার স্বরে কৌতূহল। কেন বলো তো? কেন আবার? তোর ভগ্নিপতি ভালোবাসে না? বলেন, কি দরকার অত হুল্লোড় করবার? মানুষের মন না মতিভ্রম, যত দূরে থাকা যায় ততই ভালো। এত ভালোটা অরুণাও ঠিক বরদাস্ত করতে পারে না। তবু নিচের দালানের একটি ছবি কেবলই তার মনের মধ্যে ছায়া ফেলতে থাকে। কিসের সেই হাসি গল্প? অত হাসির কি ব্যাপার হয়েছে আজ? হয়তো খোকাকে নিয়েই কথা হচ্ছে, কিন্তু যোগের হিসেবে ফলটা বসল শূন্য, কিন্তু রইল হাতে। আনমনাভাবে বলে, দিদি, তুমি কার সাথে এলে? কই, জামাইবাবুকে দেখছি না তো। দূর, সে কি আর থাকলে আসা হতো নাকি? অফিসের কাজে পাটনা গেছে, ভাসুর গিয়েছেন শাশুড়িকে নিয়ে পুরী। তাই না এত সাহস? ভাগ্নের সঙ্গে এলাম ট্রামে। তাই তো বলছি রে, কয়েকানা পয়সাই বা খরচ, আর গাড়িতে আসতে ৮-১০ টাকা। মনে করছি যে ২ মাস ওরা না আসে, আসবো এখানে আমি মাঝে মাঝে। চোখের আড়াল থাকলেই পর রে, নইলে এখন পাতানো দিদি হলো তোর মস্ত আপনার। তা তিনি কথা রাখেন বইকি, মাঝে মাঝে আসতে থাকেন। এর মধ্যে একটা যা ঘটনা ঘটল তা অপ্রত্যাশিত। বিকেলবেলা অরুণা বাদলা হাওয়ায় নিচে না নেমে ছেলে নিয়ে ওপরের ঘরে বসে আছে। রাধারানী রান্নায় ব্যস্ত। অরুণা এখনো ছুটিতে আছে, হাঁড়ি আর আলাদা হয়নি। অমল একগাদা ভিজে এসে চিৎকার করতে করতে ঢোকে। বৌদি, বৌদি, সাংঘাতিক সুখবর। রাধারানী রান্নাঘর থেকে বেরিয়ে আসে, বলে, তার মানে ভিজে রসগোল্লা হয়েছ, এই তো? গায়ের গেঞ্জিটা খুলে মাথা মুছতে মুছতে অমল তার স্বরে বলে, আরে দূর, এখন নিউমোনিয়া হয়ে মরলেও ক্ষতি নেই। আহা, কথা ছিঁড়ি দেখো। সত্যি বৌদি, তোমার জায়ের ভবিষ্যৎ সংস্থান একরকম হয়ে গেল, লটারির টিকিটে নাম উঠেছে গো। রাধারানী অবশ্য বিশ্বাস করে না। অমলের পরিহাস প্রবণতার পরিচয় তো সে দণ্ডে দণ্ডেই পাচ্ছে। হেসে বলে, এত ইয়ার্কিও জানো? রোজ এক একটা নতুন ধুয়ো নিয়ে বাড়ি ঢোকা চাই। উফ, ভিজে এসেও একটু জব্দ হওনি। নাও নাও, শিগগির ছাড়ো, ২ পেয়ালা চা পাবে আজ। বিশ্বাস হচ্ছে না? তোমার বিশ্বাস হচ্ছে না? সত্যি সত্যি সত্যি, এই ৩ সত্যি করলাম। অবশ্যই এ হতভাগ্যের ভাগ্যে নয়, বারে বারে নিজের নামে ফেইলিওর হয়ে ওর নামে করেছিলাম, বুঝলে বৌদি? ব্যাস, একদম কেল্লা ফতে। টিকিটে নাম উঠলেই যে দেদার টাকা পাওয়া যায় তারও তো কোনো মানে নেই। আমার এক পিসে মশাই একবার টিকিটে নাম উঠেছে বলে ৫০,০০০ পাবো, ৪০,০০০ পাবো করে খুব হৈ হৈ করেছিলেন। কালীঘাটে পুজো দেওয়া, সত্যনারায়ণের সিন্নি মানা, সে এত সব কাণ্ড। ও মা, তারপরে সব ফর্সা। কুললে ১,০০০ টাকা পেয়েছিলেন শেষটায়। অমল বুকের ওপর হাত চাপড়ে গম্ভীরভাবে বলে, এ শর্মাকে তেমন বেকুব পাওনি, বুঝলে মহাশয়া। নগদ করকরে ১৬,০০০ টাকা গুনে নিয়ে একটি লোভার্ত মারোয়ারি পুঙ্গরের হাতে টিকিটখানি সমর্পণ করিলা। বলো কি, সে টিকিটটা কিনে নিল? নেবে না, ওই তো ওদের পেশা।
কি জ্বালা, যদি ফার্স্ট প্রাইজ পেতে কত টাকা হতো তোমার? সে হয়তো অনেক হতো, কিন্তু বেশি আশা করতে নেই বুঝলে। বেড়ালের ভাগ্যে কবার শিখে ছেড়ে এ বাবা দিব্যি নগদ টাকাটি এনে ঘরে তুললাম, ব্যাস। অবিশ্বাসের যখন সত্যই কিছু থাকে না, তখন রাধারানী ছুটে ওপরে যায় অরুণাকে খবরটা দিতে। কিন্তু অরুণা বোধ করি বাদলা হাওয়ার প্রভাবে অসময়ে ঘুমিয়ে পড়েছে, আপাত মস্তক একটা মোটা চাদরে ঢাকা। বারবার ডেকেও সাড়া আদায় করতে পারে না রাধারানী। একটু পরে অমল উঠে আসে, এসে মুখের চাদরটা খুলে দিতেই অবাক হয়ে বলে, বৌদি এত করে ডাকলেন, উত্তর দিলেন আজে? আমার খুশি বলে অরুণা পাশ ফিরে শোয়। তোমার খুশির বহরটা মন্দ নয়, দেরি দেখে রাগ হয়েছে বুঝি, কিন্তু এমন একটি খবর শোনাতে পারি মহারানীর মেজাজটি সপ্তম থেকে একেবারে খাদে নেমে আসবেন। আচ্ছা বলো দেখিনি, কি হতে পারে? অরুণা নিরুত্তর। বলো না, উফ, দেখি তোমার অনুমান শক্তির বাহাদুরি। সে একেবারে আশাতীত, কল্পনাতীত, স্বপ্নাতীত বললেও চলে। পারবে? পারবে না তো? আচ্ছা আচ্ছা, আমিই বলছি। ঝাঁটা মারি তোমার অমন সুখবরের মুখে। যেখানে বললে চতুর্বর্গ লাভ হয়েছে, আকেবাকে সেখানেই তো বলেছ। তাহলেই হলো বলে আবার একবার চাদরখানা টেনে মুখ ঢাকা দেয় অরুণা। এ কি বলল অরুণা? কিন্তু এত কথা রাধারানী জানবার কথা নয়। সে নিত্যকার মতোই নিজের কাজ সেরে ছুটে এসে খোকনকে দুধ খাওয়াতে বসে। ছেলে নিয়ে নাচতে নাচতে বলে, ঠাকুরপোর কাছে শুনেছিস তো সব? খোকন আমাদের ভারী পয়মন্ত। কি বলিস? খোকনের পয় না হলে কই এতদিন কি কিছু হয়েছিল? সত্যি এমন আশ্চর্য লাগছে, বিশ্বাসই হচ্ছে না যেন। সত্যি যে আবার লটারিতে টাকা পাওয়া যায়, এমনি নিজের লোকেদের নামে প্রাইজ ওঠে, কখনো শুনেছি? অরুণা বিরক্ত স্বরে বলে, শোনাশুনির আবার কি আছে দিদি? মানুষে পায় না তো কি ভূত পেতনিতে পায়? রাধারানী মুহূর্ত চুপ করে থেকে আবার মৃদু হেসে বলে, তোর আজ কি হলো বল দিকিনি? টাকার নামে মেজাজ বিগড়ল, হাতে পেলে কি করবি? ভূতে পায় না, মানুষেই পায় মানলাম, কিন্তু পেয়ে যদি মানুষ ভূত বনে যায়, সেও তো আচ্ছা বিপদ। কি বলো ঠাকুরপো? অমল বলে, এর মধ্যে আর ঠাকুরপোকে টেনো না বৌদি, ও তোমাদের মধ্যেই সীমাবদ্ধ থাক। মোটের মাথায় উনি আমার সঙ্গেও যা ব্যবহার করছেন তা দুর্বোধ্য। অরুণা মনে মনে ভাবে, এই বেলায় তার নিজের দিদিকে একখানা চিঠি লিখে দেবে, বলবে সে একটা বাড়ি ভাড়া দেখতে চায়। এইসবের চক্করে তার যদি স্বামী পুত্র সবই হাতছাড়া হয়ে যায় ওই পাতানো দিদির জন্যে, অরুণার তবে কি থাকবে? দিদি তো ঠিকই বলে, মাগি মন তোর জানে, নইলে আর অমলকে। নিশ্চয়ই তাই। অরুণা নিজেই কি প্রথম প্রথম কম বয়স হয়েছিল? নেহাত দিদি এসে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বলেই না তার চৈতন্য হলো। কিন্তু চৈতন্য শুধু একা অরুণার হলেই তো চলবে না, অমলের না হলে। দিনরাত্রির সাধনায় অমলের চৈতন্য সম্পাদনের কি কম চেষ্টা করেছে অরুণা? কিন্তু চৈতন্য কি আর ওর কোনোদিনও হবে? এই যে সর্বদা অরুণার ছেলেকে আগলে রাখে রাধারানী, সে কি ভালো মতলবে? বন্ধার ক্ষুধার্থ স্নেহ যে শিশুর পক্ষে কত অনিষ্টকর, সে কথা কি অমল জানে? নিজের ভাবা গঙ্গারাম স্বামীটিকে থোকরে রেখে অমলকে নিয়ে এত বাড়াবাড়ির অর্থ কি? অমল কি কচি খোকা? ঘরে কি ওর বউ নেই? অসুখ করলে সেবা করতে জানে না, না খিদে পেলে খেতে দিতে শেখেনি? অমলকে বলা মিথ্যে, সব হেসে গড়াবে, বলবে
দাদার আর দোষ কি? স্বামীরা আর কার তুখর হয়? প্রেয়সীর কাছে সবাই ভাবা গঙ্গারাম। আর রান্নার কথা, ও কথা আর তুলো না অরুণাময়ী। তবু দুটো খেয়ে দিয়ে বাঁচছি। তোমার রান্না প্রেমের মহিমা গলাধকরণ করা শক্ত। আর রোগের সেবা ঈশ্বর করুণাময়, তাই আজ পর্যন্ত ওই জিনিসটির আস্বাদ পেতে হয়নি। হলে যে কি হতো ঈশ্বরই জানেন। আর বাড়ি খোঁজার কথা বললে এমন করে হাসবে যেন অরুণা পাগল। কি বুঝি পাগলামিটাই না করছে। একদিন সে রীতিমতো রেগে গিয়ে অমলকে বলে, বাড়ি তুমি দেখবে কি না তাই বলো। বাড়ি যদি না দেখো, ছেলে নিয়ে আমি দিদির কাছে গিয়ে থাকব, এই আমি বলে দিচ্ছি তোমায়। অম্লান বদনে চিরুনি চালাতে চালাতে অমল বলে, বরং ছেলেটাকেই রেখে দিয়ে যেও, নইলে দাদা বৌদির টেকা ভার হবে। তোমার দাদা বৌদির টেকার ভাবনায় তো আমার ঘুম হচ্ছে না। না, ছেলেটাকে এমন করে বশ করে নিয়েছে যে হতচ্ছাড়া ছেলে একবারও আমার কাছে দুধ খায় না, ঘুমোয় না। হঠাৎ ধারা শ্রাবণ নামে, আর এই একটি জিনিসকেই অমলের বিষম ভয়। ছেলে হওয়া অবধি অরুণাদের আর নিচের ঘরে নামতে দেয়নি রাধারানী। দোতলার ঘরে কায়েমি বাসা বেঁধেছে তারা। পাশেই বিভূতির ঘর। কদিন ধরে কি জানি কেন বিভূতি ঘরেই আছেন। অরুণা আজকাল প্রায়ই ছেলের কাজগুলো নিজের হাতে এনে ফেলেছে। আজও ছেলেকে তেল মাখাচ্ছিল। অমল গম্ভীরভাবে এসে বলল, তোমার দিদি তো আচ্ছা ফ্যাসাদ বাঁধিয়েছেন দেখছি। কে ওকে সর্দারি করতে ডাকছে? অরুণা বলে, যার দরদ থাকে তাকে ডাকতে হয় না। কেন, তোমার কোন পাকা ধানে মই দিয়েছেন তিনি? সে তুমি এখন বুঝবে না, কিন্তু দাদাকে ছেড়ে যাওয়া এখন সম্ভব নয়, সে তো জানো। তা জানি বই কি। অরুণা জ্বলে ওঠে। উনি বুড়ো বয়সে সাহেবের সঙ্গে ঝগড়া করে চাকরি খুইয়ে বসে আছেন। এখন তুমি ওর সংসার পোষো। আর কি, সেই জন্যেই আরো যাওয়া দরকার। আমার ওই কটা টাকা দিয়ে আমি ভূত ভোজন করাতে পারবো না গো। অনেক নতুন নতুন কথা শিখেছ তো অরুণা, বলে অমল চলে যায়। কিন্তু অরুণার মতলবে বাধা দেবার চেষ্টা আর সে করে না। একসঙ্গে দরজায় অরুণার ভগ্নিপতি ও ঠেলাগাড়ির আবির্ভাব দেখে একদিন রাধারানী বিস্মিত হয়ে প্রশ্ন করে, গাড়িতে কি হবে রে অরুণা? অরুণা বলে, দেখতেই তো পাচ্ছেন, বাড়ি ছাড়ছি, অন্য বাড়িতে উঠব। বাড়ি ছাড়ছিস? হ্যাঁ রে, অন্য বাড়িতে উঠবি মানে? রাধারানী মিনিটখানেক স্তব্ধ থেকে ধীরে ধীরে প্রশ্ন করে, আগে তো কিছু বলিসনি রে। আমার বলার অপেক্ষা কি? আর একজন তো 24 ঘন্টায় আপনাকে সব খবর দিচ্ছেন, তিনি বলেননি? চলে এলো অরুণা। নতুন বাড়িতে অরুণার দিদি সব গোছগাছ করছিলেন। ব্যস্তভাবে অভ্যর্থনা করলেন, আহায় আহায় রে অরু, এসো খোকন বাবু। কিন্তু অমল কই? অফিসে গেছে দিদি। অফিসার অফিসের বাবু সম্বন্ধে অনেক বাক্যবান প্রয়োগ করে দিদি বললেন, অফিস ফেরত এখানেই আসতে বলে দিয়েছিস তো, নাকি ভুলে আবার? অত ভুল আর হবে না দিদি, তুমি ভেবো না তো। কি চমৎকার বাড়িখানি! এই তো তোর ভগ্নিপতির একজোড়া জুতোই ক্ষয়ে গেল যে। হ্যাঁ রে, আসবার সময় ওরা কি বলল টলল রে? অরুণা বলে, সে আবার আচ্ছা জ্বালা। তোমার বোনাইটি যে আবার কিছু বলেননি, তা আমি কেমন করে জানবো বলো তো? কর্তা তো শুনেই অবাক। শেষে ছেলেটাকে কোলে নিয়ে কি কান্না! এমন অস্বস্তি হচ্ছিল না। ও, আর গিন্নি? তার কথা আর বলো না। খোকনকে একবার কোলে নেওয়া নেই, চোখে এক ফোঁটা জল নেই, কাঠ যেন।
ঘটা করে আমাকে এদিকে চুল বেঁধে আলতা পরিয়ে সিঁদুর ছুঁইয়ে দিলেন। এবেলাটা দিদিই রান্না করলেন। অরুণা সন্ধেবেলা গা ধুয়ে একখানা ছাপা ছিটের শাড়ি পরে ছেলে কোলে নিয়ে বাইরের বারান্দায় বসল। পথ চলতি লোকের মাঝখান থেকে কখন আবির্ভাব হবে তার প্রিয় পরিচিত মানুষটির। রাধারানীর আওত্তা থেকে দূরে এসে নিঃশ্বাস ফেলে সে বেঁচেছে, স্বামীকে সম্পূর্ণ করে পাবে এতদিনে। কিন্তু তার স্বামী আসবে তো? ইস, আসবে না যেন। এই এত যে ঝগড়া, কই অরুণাকে ছেড়ে সে একটা রাতও। মৃদু হাসির রেখা ফুটে ওঠে মুখে। পুরুষ মানুষের দুর্বলতা কোথায় সে কথা তার জানা আছে। কিন্তু কই, অমল তো আসে না। ঘড়ির কাঁটা যে যত ইচ্ছে সরে যাচ্ছে। ছেলে ঘুমিয়ে পড়েছিল। আস্তে আস্তে তাকে তুলে শুইয়ে দিতে দিতে হঠাৎ শুনল নিচে অমলের গলা। ধর্মর করে উঠে দাঁড়িয়ে কেশে বেশে আনল একটু নতুন সংস্কার। অরুণা নিচে নামবার আগে অমল উঠে এসেছে। বাহ, ইতিমধ্যে বাড়িটারি গোছানো কমপ্লিট দেখছি। কাজের মেয়ে তো। খোকন ঘুমোচ্ছে? এ ঘরটা কার, তোমার বুঝি? অরুণা মুচকি হেসে বলে, হ্যাঁ আমাদের, কিন্তু আজকে গুড়ে বালি। দিদির 8টা থেকে যাবেন। 2 বোনের এক জায়গায় ব্যবস্থা হয়েছে। তোমার বিছানা ওই পাশের ঘরে পেতে রেখেছি। আমার বিছানা? আমার? অমল যেন আকাশ থেকে পড়ে। আমার বিছানা এখানে তুলে এনেছো নাকি? কি আশ্চর্য! এই রাত্রে আবার বিছানা বওয়াবে আমায় দিয়ে? আমার জামা কাপড়গুলো এনে বসে থাকোনি তো? এনেছো? কি সর্বনাশ! তাহলে তো দেখছি নিজের ঘাড়ে কুলোবে না, আমায় গাড়ি ডাকতে হবে। এত কাজ বাড়াতেও পারো! আহ অরুণা! অরুণা অবাক হয়ে যায়, বলে, এসব কি বলছো? তুমি তাহলে এ বাড়িতে থাকবে না? আমি? পাগল হয়েছ? 70 টাকার কেরানি 80 টাকার বাড়িতে বাস করলে গায়ে ধুলো দেবে যে লোকে। দাও দাও, আমার বিছানাটা আর ট্রাঙ্কটা ঠিক করে দাও। এই যে দিদি, আপনি রইলেন তো, সাবধানে থাকবেন। হ্যাঁ। এ কি, শোনো, আবার কোথায় চললে এখন? একেই তো রাত দুপুর করলে। লক্ষ্মীটি, খাবে এসো। অমল বলে, খাবো? খাবো এখন? কবার খাবো? বাড়ি গিয়ে খেয়েই তো তবে আসছি। তুমিও না অরুণা। শুনছিলেন আজকের গল্প শ্রীমতী আশাপূর্ণা দেবী রচিত সত্যা সত্য। ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সঙ্গে কিছুদিনের মধ্যে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর গল্পে থাকবেন। আর আমার গল্প পাঠ ও উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। তবে আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে। নমস্কার।